নিয়ে যাচ্ছে, ওদের ওদের জন্যই সবকিছু, ওরাই সব আইন টাইন তৈরি করে, কিন্তু মাত্র মাত্র ওদেরকে হালকা একটু ওদের একটু স্বার্থের একটু বিরুদ্ধে গেল, মানে ইংরেজরা তাদের সামান্য যেই স্বার্থটা, এই স্বার্থ যে ছাড় দিবে না, সেটা ভারতীয়রা বুঝে গেছে। এই যে ভারতীয় বিচারকরা একটু মানে কোট প্যান্ট শার্ট টার্ট যারা পরে আর কি। না না, আমি এখন এগুলা স্লাইড চেঞ্জ করিনি, এখনো রিপন ভাই আছে। তো তো তারা বুঝে গেল যে ওরা তো ইংরেজরা তো এরা তো শালারা তো খুব খারাপ, ঠিক আছে, এগুলা তো কি যে আপনার ওদের সামান্য একটু স্বার্থ ছাড় দিতে ওরা রাজি না। হ্যাঁ, লর্ড রিপন সাহেব এত সুন্দর একটা এলিবার্ট আইন তৈরি করলো, ওরা এটার বিরুদ্ধে লড়তেছে। তখন ভারতীয়রা বুঝলো যে না, আমাদের স্বার্থ রক্ষার জন্য, আমাদের দাবি দাওয়াগুলো পূরণ করার জন্য আমাদের একটা রাজনৈতিক সংঘবদ্ধ সংগঠন তৈরি করা দরকার। তার মানে বলা আছে ইলবার্ট বিলের গুরুত্ব থেকেই ভারতীয়রা সর্বপ্রথম মনে করছে তাদের একটা সংগঠন দরকার, একটা রাজনৈতিক একটা সংগঠন দরকার, যেই সংগঠনের মাধ্যমে তারা ভারতের জাতীয়তাবাদ বিকাশ করবে এবং ভারতীয়দের যে স্বার্থ স্বার্থ সংঘবদ্ধ করবে। তো এই জন্য ইলবার্ট বিল আন্দোলন থেকে ভারতীয়রা সংঘবদ্ধ আন্দোলনের একটা প্রয়োজনীয়তা অনুভব করে। তার মানে যখন ইলবার্ট বিলের বিপক্ষে যখন ইংরেজরা দাঁড়িয়ে গেল, তখন তারা মনে করলো, তখন ভারতীয়রা মনে করলো আমাদের আন্দোলন এখন কি করতে হবে, সংঘবদ্ধ করতে হবে, ভারতীয় জাতীয়তাবোধের বিকাশ করতে হবে, কারণ ইংরেজরা সামান্য স্বার্থ ছাড় দিতে রাজি নয়, এটা ভারতীয়রা বুঝে গেছে। তো এরপর এই ইলবার্ট বিলের পরেই ভারতীয় এবং ইউরোপীয়দের মধ্যে একটা জাতি বৈরিতা শুরু হইল, এবং এই প্রেক্ষাপটেই এই ইলবার্ট বিলের প্রেক্ষাপটেই ভারতের একটা রাজনৈতিক একটা দল গঠন হইল, সেটার নাম হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। তাহলে কংগ্রেস যেই তৈরি হওয়ার একটা প্রেক্ষাপট হচ্ছে এই ইলবার্ট বিল। ইলবার্ট বিলের পরেই এটার এই ইলবার্ট বিলের গুরুত্ব থেকে এই যে ইংরেজরা কি করলো, তাদের সামান্য স্বার্থ ছাড় দিতে রাজি নয়, এটা দেখাই ওরা ইংরেজদেরকে চিনে গেছে। তখন এদের মধ্যে ভারতীয় এবং ইউরোপীয়দের মধ্যে একটা জাতিগত বৈরিতা তৈরি হইলো, এবং ভারতীয়রা মনে করলো আমাদের একটা সংগঠন দরকার। সেই প্রেক্ষাপটে ভারতীয় জাতীয় কংগ্রেসের সূত্রপাত। তো গেল, এবার আমাদের লর্ড রিপন সাহেব খুব ভালো মানুষ ছিল, তাকে আমরা পড়ে ফেলছি। আপনাদের এখন বলেন, স্লাইড চেঞ্জ হয়েছে? হয় নাই ভাই। হয় নাই, আচ্ছা, তাহলে এবার একটু ইয়ে করি। এরপরে আমরা এখন প্রশ্ন করব, যে সবগুলা উত্তর বলতে পারবেন হেরে চকলেট খাওয়াবো। কে আবার কি কমেন্ট করলো? আচ্ছা, এই জন্য মূর্খা বলাইছে, যাই হোক, বলেন মূর্খা, সমস্যা নেই। মোশাররফ করিমের নাটক খুব সুন্দর। মূর্খা বলে, হ্যাঁ, এ মূর্খা বলে না। এবার হচ্ছে পরবর্তী লর্ড, তার নাম হচ্ছে লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন উনি হচ্ছে বঙ্গীয় প্রজাতন্ত্র আইন তৈরি করছে। তাহলে দেখেন, লর্ড ডাফরিন, তাহলে আমাদের আমাদের ইলবার্ট আইন শেষ, লর্ড রিপনের ইলবার্ট আইন শেষ। এখন আমরা লর্ড ডাফরিন দেখব, ডাফরিন তার নাম। এখন সে হচ্ছে বঙ্গীয় প্রজাতন্ত্র ক্ষেত্রে, এইটাই তার ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ। তো মনে রাখতে হবে 1885 সালে লর্ড ডাফরিন বঙ্গীয় প্রজাতন্ত্র আইন পাশ করেন। এই আইনের ফলে প্রজা ও জমিদার, ভালো করে বুঝেন, এই বঙ্গীয় প্রজাতন্ত্র হচ্ছে প্রজা এবং জমিদারের মধ্যে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করলো। এখন এই সম্পর্কটা ভাঙা গেল কেন? প্রজা এবং জমিদারের মধ্যে বিভেদ তৈরি হওয়ার কারণ কি? চিরস্থায়ী বন্দোবস্ত। তাহলে এখন বলেন তো, চিরস্থায়ী বন্দোবস্ত কে তৈরি করছে? লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস, থ্যাংক ইউ। 10 সালা বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস, ওই যে তার কথা কেউ শুনতো না, কর্ণপাত করতো না, এই জন্য সে জমিদারি প্রথা চালু করে দিয়েছে। তো 1885 সালে লর্ড ডাফরিন বঙ্গীয় প্রজাতন্ত্র আইন পাশ করেন। এর ফলে প্রজা ও জমিদারদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন হয়, যেটা চিরস্থায়ী বন্দোবস্তের কারণে দূরত্ব তৈরি হয়ে গেছিল, মারামারির পর্যায়ে চলে গেছে প্রজার রাজাদের মধ্যে, প্রজা এবং জমিদারদের মধ্যে। তো লর্ড ডাফরিনের এই যে বঙ্গীয় প্রজাতন্ত্র আইন, এইটাকে একটু সংস্কার করে 1938 সালে ফজলুল হক সরকার এই আইনটি সংশোধন করে আইনটির দুর্বলতা কাটানো হয়। তার মানে 1938 সালে
শেরে বাংলা একে ফজলুল হক তার যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভায় এই আইনের কিছু দুর্বলতা ছিল। 1885 সালে যে আইনটা তৈরি করছে লর্ড ডাফরিন, এই আইনের কিছুটা দুর্বলতা ছিল, এই দুর্বলতাটা কাটাইছে শেরে বাংলা একে ফজলুল হক। উনি 1938 সালে এই আইনটাকে কিছুটা সংস্কার করে, এর দুর্বলতা কাটায়। এরপর একদম দেশ ভাগের পরে, পাকিস্তান স্বাধীনের পরে বা দেশ ভাগের পরে তোমার আপনার 1950 সালে এই প্রজাতন্ত্র আইনের মাধ্যমে এবার মানে এটাকে মানে এই আইনটা, এই যে পুরোপুরি বঙ্গীয় প্রজাতন্ত্র আইন, এটা পুরোপুরি আপনার ওই যে মানে যে জমিদারি যে প্রথাটা এটাকে পুরোপুরি বাদ দিয়ে দেয়। তার মানে 1950 সালে প্রজাতন্ত্র আইনের মাধ্যমে এর বিলুপ্তি ঘটে। প্রজাতন্ত্র আইনের মাধ্যমে মানে আমরা ওই যে দেখছিলাম যে চিরস্থায়ী বন্দোবস্তর সময় কর্নওয়ালিসের সময় যেই জমিদারি প্রথা তৈরি হয়েছিল, সেই জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে 1950 সালে, যখন শেরেবাংলাকে ফজলুল হক জমিদারি প্রথা বিলুপ্ত করে দেয় এবং আমাদের যে প্রজাদের যে দাসত্বমূলক যে আইনটা সেটা বাদ দিয়ে সেখানে প্রজাতন্ত্র আইন তৈরি করে। যেখানে কি প্রজাতন্ত্র আইন তৈরি করে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখলাম যে লর্ড ডাফরিন সে বঙ্গীয় প্রজাতন্ত্র আইন তৈরি করছে, আর 1938 সালে এটাকে আবার একটু এই আইনের দুর্বলতাটা কাটাইলো। এরপর 1950 সালে একদম জমিদারি যে প্রথা, সেই প্রথা পুরাটাই বিলুপ্ত করে দেয় শেরে বাংলাকে ফজলুল হক। এবার আমরা দেখব যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সময়, আচ্ছা ভারতের জাতীয় কংগ্রেস, আচ্ছা এটা আমরা পড়বো, তার আগে একটু দেখি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সময় কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো এখানে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রাতিষ্ঠানিকভাবে শেষ হয়, আমরা যেটা জানি ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয় সিপাহী বিদ্রোহের মাধ্যমে 1858 সালে। আর ইংরেজ শাসনামলে হিন্দু রাজাদের পুনর্জাগরণের অগ্রনায়ক ছিল কে জানেন? বলেন তো কে? ইংরেজ শাসনামলে হিন্দু সমাজের পুনরায় যে জাগরণ, ওই যে আপনার গুপ্ত যুগে যেই জাগরণ যে ইয়াটা ছিল, আবার পুনরায় মানে সরি কি বলি যে আমাদের মুসলমান শাসনের সময় তো হিন্দুরা তো লক্ষণ সেনের পরে তো হিন্দুদের খুব একটা আধিপত্য দেখা যায় না, মাঝখানে গণেশের পিরিয়ডটা ছাড়া। তো এইবার বলছে যে হিন্দু সমাজের পুনর্জাগরণের অগ্রনায়ক হচ্ছে রাজা রামমোহন রায়। তাহলে ইংরেজ আমলে হিন্দুদের যে পুনর্জাগরণ ঘটছে এটা রাজা রামমোহন রায়ের নেতৃত্বে। আর রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দেন কে? সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দিয়ে ইংল্যান্ডে পাঠায় ব্রিটিশদের এই বিভিন্ন কাহিনী টাইনি এগুলা নিয়ে শোনানোর জন্য। এবং রাজা রামমোহন রায় কিন্তু মারা গেছে ব্রিটেনে, লন্ডনে তার এখনো কবর আছে ওখানে। তো এখন ব্রাহ্ম সমাজের প্রবর্তন করেন, তার মানে ব্রাহ্ম ধর্ম ও ব্রাহ্ম সমাজের প্রবর্তন করেন রাজা রামমোহন রায়। আচ্ছা, 1829 সালে। আর তাকে রাজা উপাধি দিছে সম্রাট দ্বিতীয় আকবর। আচ্ছা, এবার গেল আমাদের রাজা রামমোহন রায় নিয়ে আমরা একটু পড়ে নিলাম হালকা পাতলা, এগুলা আসে। সেই তো যে সতী দেওয়ার প্রথা রহিত করছে লর্ড বেন্টিকের আমলে। এবার বলেন তো দ্বৈত শাসন ব্যবস্থা কার? বলেন কোন লর্ডের? আমরা কিছু প্রশ্নের মধ্যে যাই, এখন একটু রিক্যাপ করি। কারা কারা আছেন লাইনে? লর্ড ক্লাইভ। একটা কাজ করি, সবাই একটা একটা করে প্রশ্ন করে দিই, তাহলে একদম আমাদের। হ্যাঁ শামীম ভাই, এবার হলে আপনার পালা হচ্ছে 76-এর মনন্তর সময় কোন লর্ড ছিল, মনে আছে? আপনি ছিলেন সবগুলা সেশনে? ছিলাম না ভাই। হ্যাঁ, তাহলে আর হইলো না। তাহলে এবার আমি প্রশ্ন করি, এবার সবাই উত্তর দেন, যে পারেন সে উত্তর দেন, জনপ্রতি আমরা না জিজ্ঞাসা করি। এখন 76-এর মনন্তরের সময় লর্ড কে ছিল ওই সময়? আমরা লর্ডদের হিসাবগুলো একটু রিক্যাপ করি। না 76-এর মনন্তরের সময় লর্ড ছিল লর্ড কার্টিয়ার। লর্ড ক্লাইভ তো চলে গেছে 1770 সালে, লর্ড ক্লাইভ চলে গেছে। এরপর 76-এর মনন্তরের সময় যে লর্ড ছিল সে নাম হচ্ছে লর্ড কার্টিয়ার। কিন্তু 76-এর মনন্তরের জন্য দায়ী করা হয় কাকে?
লর্ড ক্লাইভকে। লর্ড ক্লাইভকে। দ্বৈত শাসন ব্যবস্থা বিলুপ্ত করে কে? লর্ড ডালহৌসি। না না না, 1772 সালে Sorry, দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করেন ওয়ারেন হেস্টিং। আর 1773 সালে মানে 73 সালে ভারত শাসন আইন প্রতিষ্ঠা করছিল, বুঝছেন? ওই যে কি এটাকে বলা হয় রেগুলেটিং অ্যাক্ট, নিয়ামক আইন। এটা মনে হয় নিয়ামক আইন হবে। 1972 সালে হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ভারত শাসন আইন না, এটা হচ্ছে নিয়ামক আইন। সতেরোশো নিয়ামক আইন। 1773 সালে নিয়ামক আইন 1773 তৈরি করছে বা রেগুলেটিং অ্যাক্ট। এই নিয়ামক আইনের মাধ্যমে গভর্নর থেকে পদমর্যাদা হয়েছে গভর্নর জেনারেল। এই যে ওয়ারেন হেস্টিং, এই ওয়ারেন হেস্টিংকেই গভর্নর থেকে গভর্নর জেনারেলের পদমর্যাদা দেওয়া হয়। তারপর হচ্ছে আপনার পাঠশালা ভূমি ব্যবস্থা কে করেন বলেন তো? পাঠশালা ভূমি ব্যবস্থা 5 সালে 1 সালে এগুলো করে ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিং, ঠিক ওয়ারেন আছে। হেস্টিং। উপমহাদেশের আচ্ছা ভাইয়া, রাজস্ব দ্বৈত বোর্ড। শাসন বাতিল হয় কবে? হ্যাঁ, দ্বৈত শাসন বাতিল হয় কবে? 1772 1772। সালে। 1772 সালে দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করে 73-এ রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ামক আইন তৈরি করে ব্রিটিশ সরকার। এই রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ামক আইনের মাধ্যমেই গভর্নর থেকে গভর্নর জেনারেল পদমর্যাদা তৈরি হয়। আচ্ছা, তারপর পাঠশালা ভূমি ব্যবস্থা গেল। উপমহাদেশে রাজস্ব বোর্ড স্থাপন করে কে বলেন? টাকা পয়সা নিয়ে ওয়ারেন হেস্টিং। ওয়ারেন ওয়ারেন হেস্টিং। হেস্টিং। ওয়ারেন হেস্টিং রাজস্ব বোর্ড চালু করছে, তাই না? দেখো, সে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন লর্ড। রাজস্ব ব্যবস্থা চালু করছে এবং সে ভারতের প্রথম প্রথম যেই সংবাদপত্র তৈরি করছে সে, এই যে হচ্ছে হেকিংস বেঙ্গল গেজেট। হেকিংস বেঙ্গল গেজেট নামক একটা প্রথম ভারতীয় সংবাদপত্র তৈরি করছে ওয়ারেন হেস্টিং। এশিয়াটিক সোসাইটি তৈরি করছে ওয়ারেন হেস্টিং। এশিয়াটিক সোসাইটির কাজ হচ্ছে এশিয়ার মানুষকে নিয়ে গবেষণা করা। দ্বৈত শাসন সে রহিত করছে ওয়ারেন হেস্টিং এবং রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় নিয়ে আসে। রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় নিয়ে আসলেই কলকাতার উন্নয়ন শুরু হয়। আচ্ছা, তারপরে আমাদের কি ছিল? এখানে তারপরে 10 সালা ভূমি ব্যবস্থাকে বলেন তো? 10 সালা আর চিরস্থায়ী ভূমি ব্যবস্থা। 10 সালের চিরস্থায়ী হচ্ছে যে লর্ড কর্নওয়ালিস। কর্নওয়ালিস। সতীদাহ প্রথা বিলুপ করেন কে? সতীদাহ প্রথা বাদ দিয়ে দিছে কে? লর্ড ক্যানিং। হাই 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 হাই, সতীদাহ প্রথা পেন্টিং। লর্ড বেন্টিং, বেন্টিং। ওই যে বললাম sorry। না, সে রাজা রামমোহন রায়ের সহযোগিতায় হিন্দুদের যে হ্যাঁ, নিয়মটাকে লর্ড ব্লান্ট করে বেন্টিং। ফেলছে। ব্লান্ট বুঝেন না? একদম সব একাকার করে দিছে। হিন্দুদের যে প্রথা টথা বলে যেগুলো সব বাদ দাও, কিসের আবার তোমরা এরকম মেয়েদেরকে পুড়িয়ে ফেলো জ্বলন্ত শীতের মধ্যে নিয়ে। এই জন্য সে বলছে সতীদাহ প্রথা বাদ, যেগুলা করবা এদেরকে মাইরা বাইন্দা রেখে দেওয়া হবে। এবার বলেন, পোস্ট অফিস চালু করে। আচ্ছা, বেন্টিক সাহেবের আরেকটা অবদান আছে, বলেন আর কি কি অবদান আছে দিন তো, মনে করেন তো। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, কলকাতা পাবলিক মেডিকেল লাইব্রেরি কলেজ, প্রতিষ্ঠা। হ্যাঁ, পাঠাগার প্রতিষ্ঠা করছে। পাঠাগার, কলকাতা মেডিকেল কলেজ আর একটা হচ্ছে পাঠাগার। ওই যে বললাম না, কলকাতা মেডিকেল কলেজে গ্রুপ স্টাডি করলো কলকাতা পাবলিক বিশ্ববিদ্যালয়ে, কলকাতা পাবলিক লাইব্রেরিতে। তার মানে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করছে, এরপরে কলকাতা পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করছে। এরপর ফার্সি ভাষা বাদ দিয়ে, যেহেতু মেডিকেলে ইংরেজি, এজন্য সেই ইংরেজি ভাষাকেই জাতীয় মানে কি সরকারি ভাষা হিসেবে চালু করে। তো এখন কলকাতা মেডিকেল কলেজে যেহেতু সবাই বসে পড়াশোনা করতেছে, তারপর একটা গ্রুপ স্টাডি করার জন্য এবার কলকাতা পাবলিক লাইব্রেরিও আছে। তাহলে এখন মেডিকেলের তো তাদের মধ্যে তো এবার ধরেন, হ্যাঁ, কিছু না কিছু তো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন বলেন তো, এরপরে এবার আমরা কিন্তু এগুলো একটু মজার চলে বলছিলাম। তো এখন বলেন যে তারপরের প্রশ্ন আমাদের, সেটা হচ্ছে পোস্ট অফিস চালু করেন কে বলেন? পোস্ট অফিস, তারপর টেলিগ্রাম, পোস্ট অফিস, রেল লাইন, টেলিগ্রাম, এগুলা কে চালু করে? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি। ওই যে বললাম যে যে তারা এখন তো পোস্ট অফিসে একটু চিঠিপত্র পাঠাইতে হবে, একটু রেল যোগাযোগ করে যাইতে হবে, তারপর হচ্ছে টেলিগ্রাফ করতে হবে একটু, হ্যাঁ, একটু চিঠিপত্র আদান প্রদান করার জন্য, যোগাযোগ ব্যবস্থা ভালো করার জন্য লর্ড ডালহৌসি এগুলো ব্যবস্থা করে দিছে।
এরপর লর্ড ডালহৌসি দেখলো হায় হায় এখন তো ঝামেলা একটা হয়ে গেল, সেটা হচ্ছে বিধবা বিবাহ। যে বিধবারা অনেক হয়ে গেছে, এখন একজনের এই কি এখন কেউ একজন পছন্দ করলো একজন মেয়ে একটাকে, এখন সে তো আগে তার একবার বিয়ে হয়েছে, এখন সে তো বিধবা, এখন তো এবার মহা ঝামেলা হয়ে গেল। এখন সে গেল এবার লর্ড ডালহৌসির কাছে, যে বললো যে ভাই আপনি এই যোগাযোগ ব্যবস্থা সবই ভালো করে দিচ্ছেন, এখন আমি তো এরকম একটা কাজ একটাতে আটকে গেছি, এখন কি করব? পরে কাজটা সমস্যা নাই, চিন্তা করো না, যেহেতু আমি যোগাযোগ টোগাযোগ সব করে দিছি, এটার সমস্যার সমাধান আমিই করে দেবো। তখন তখন সে এবার ঘোষণা দিল যে বিধবাদেরকে বিবাহ দেওয়া যাবে। আর এই বিধবা বিবাহের সাথে কোন রাজনৈতিক সংস্কারক লেখক যুক্ত বলেন তো? এই যে লর্ড ডালহৌসিকে হেল্প ঈশ্বরচন্দ্র করছে কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সে এই বিধবা বিবাহ আইন প্রণয়নের সময় লর্ড ডালহৌসিকে সমর্থন করছে। এখন বলেন যে লর্ড ডালহৌসিকে এখানে সিগনেচার করে এটাকে আইন হিসেবে তৈরি করতে পারছে? পারে নাই। ততক্ষণে তার বিদায়ের ঘন্টা বাজে গেছে। এরপর আসলো লর্ড ক্যানিং। তো ক্যানিং সাহেবের কাছে সবাই আসলো, যে ক্যানিং তো বসে বসে ঝিমাইতেছে। তো বললো যে ভাই আপনি জীবাণু বাদ দিয়া এখানে একটা সাইন করে দেন, এই বিধবা বিবাহ আইন বিধিবদ্ধ করে দিছে, মানে এটাকে আইন হিসেবে চালু করছে লর্ড ক্যানিং। তাহলে বলেন পুলিশি ব্যবস্থা চালু করছে কে? লর্ড ক্যানিং লর্ড ক্যানিং, হ্যাঁ। 1861 সালে। ওই যে এ ঘুমায় তো সারাদিন, চা কফি খায় ঘুমায়, এই জন্য সে চিন্তা করলো যে আমি ঘুমাইলে রাজ্য চালাবে কে, তখন পুলিশে দিয়ে দিয়েছে যে তোমরা পিটিয়ে পাঠায় মানুষ থেকে খাজনা নাও। তারপর হচ্ছে উপমহাদেশে কাগজের মুদ্রা খুচরা পয়সা ঝামেলায় কে ছিল বলেন? লর্ড ক্যানিং। হ্যাঁ ক্যানিং। চা কফি কে খাইতো? লর্ড ক্যানিং না ডালহৌসি? না না, সেই লর্ড ক্যানিংই তো বসে বসে জিমাইছে। লর্ড ক্যানিং। তারপর এই যে চা কফি খাওয়ায়া দাদা বাবুরা কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে লর্ড ক্যানিং এর দিয়া? কলকাতা হ্যাঁ বিশ্ববিদ্যালয়। কলিকাতা, কলিকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়। তারপর যেটা হইলো যে এখন এই লর্ড ক্যানিং তো এইভাবে লর্ড ক্যানিং যখন জিমানো শুরু করে দিছে, তখন সিপাহীরা বলতেছে যে শালা দাঁড়া, তোর অবস্থা খারাপ করতেছে, এরা বিদ্রোহ শুরু করে দিছে, বুঝছেন? এই লর্ড ক্যানিং এর জিমানির ঠেলায় এই মঙ্গল পান্ডে সে কিন্তু সিপাহী বিদ্রোহ শুরু করে দিছে, বুঝছেন? তো এইভাবে মনে রাখতে হবে যে এই জিমানির ঠেলায় কিন্তু যে সময় সিপাহী বিপ্লব হয়েছে তখন এই লর্ড ক্যানিংই ছিল। তো এখন লর্ড ক্যানিং যখন সিপাহী বিদ্রোহ দমন করতে চায়, তার ঘুম টুম নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে গেছে, এরপর সে সিপাহী বিদ্রোহ দমন করছে। তো করার পরে এবার ব্রিটিশের রানী বলল, এই ক্যানিং তুমি তো, তোমার দিয়ে তো হবে না, তুমি তো বসে বসে জিমাও, আর এদিক দিয়ে তোমার সিপাহীরা তো আমার কি ব্রিটিশদের হাত থেকে রাজ্য নিয়ে যেত। তখন সে বললো যে না ম্যাডাম, কোনো একটা ব্যবস্থা করে দেন, যে আমি তো মোটামুটি বিদ্রোহ দমন করে ফেলছি। তাহলে এখন কাছে ঠিক আছে, তাহলে তুমি থাকো, তাহলে তুমি এখন গভর্নর জেনারেল প্লাস তোমার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ভাইসরয় বা বড় লর্ড, তোমার দিলাম। এখন কি, এখন সে ব্রিটিশ কোম্পানি, যে সিপাহী বিদ্রোহের মাধ্যমে আমরা জানি যে ব্রিটিশ রানী সরাসরি ভারতের শাসনভার নিজে নিয়ে গেল, তখন ক্যানিং সাহেব হাতে পায়ে ধরে আবার সে থাইকে গেছে যে আমিও কই যাব বলে। ঠিক আছে, তাহলে লর্ড ক্যানিং এ আবার প্রথম গভর্নর জেনারেল এবং ভাইসরয়। তাহলে কোম্পানি, হ্যাঁ বলেন, কেউ কিছু বলতেছেন? আচ্ছা, এবার দেখেন তাহলে আমরা আমরা মোটামুটি গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো বললাম, এবার আমরা শুরু করতেছি ভারতীয় জাতীয় কংগ্রেস। এখন কেউ এক কথায় বলেন তো, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা যে শুরু করলো, এটা কিসের প্রেক্ষাপটে শুরু হয়েছিল, মানে কোন বিষয়ে পর ভারতীয়রা উপলব্ধি করছে আমাদের একটা রাজনৈতিক দল গঠন করা দরকার? এই আজকে কিছুক্ষণ আগে বলছিলাম। ওই যে ইলবার্ট আইন, হায় রে ভুলে গেছে। ওই যে এখানে আমাদের রিপন ভাই যখন ইলবার্ট আইন চালু করলো, বললো যে ভারতীয় বিচারকেরা বিচার কাজ করতে পারবে কাদের? ব্রিটিশদের। তখন এবার ব্রিটিশরা বললো না আমরা এটা মানবো না। তাদের হালকা একটু স্বার্থের বিরুদ্ধে যখন গেল, তখন ব্রিটিশরা আন্দোলন করা শুরু করে দিল। তখন ভারতীয় যেই বিচারকরা যারা ছিল, যারা একটু প্রথম সারির একটু জ্ঞানী গুণী শিক্ষিত, ওরা বললো হায় হায় ব্রিটিশরা তো খুবই খারাপ, এগুলো তো প্যান্ট কোট টোট পরলো, এগুলো মানুষ তো ভালো না,
সামান্য একটু ওদের স্বার্থের বিরুদ্ধে একটা আইন পাস হইলো, এই আইন পাস তারা করতে দিচ্ছে না। তার মানে এইটা দেখা ভারতীয়রা সর্বপ্রথম অনুধাবন করে আমাদের একটা নিজস্ব রাজনৈতিক দল দরকার। সেই অনুসারে এবং ভারতের জাতীয়তাবাদ বিকাশ ঘটানোর জন্য তারা ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করলো। এখন মজার ব্যাপার হচ্ছে এখন ইংরেজরা যখন এই দেশ শাসন করা শুরু করলো, তখন তারা চিন্তা করলো যে আমাদের তো, ওরা তো স্বৈর শাসক শেখ হাসিনা, তো চিন্তা করলো হায় হ্যাঁ আমরা তো এইভাবে চললে হবে না, আমাদের তো একটা গৃহপালিত বিরোধী দল দরকার, জাতীয় পার্টি, বুঝছেন? তো এই হলো আমাদের এই জাতীয় পার্টি। তো এখন ওই লর্ড, তার নাম হচ্ছে ডাফরিন। লর্ড ডাফরিন চিন্তা করলো যে আহ, কেমন হয় যদি আমরা একটা বিরোধী দল গঠন করি, হ্যাঁ, যারা আমাদের কথা মতো শুনবে, আমাদের কথায় নাচবে উঠবে, ঠিক আছে, আবার আমাদেরই সাথে বিরোধী দল হিসেবে আমরা পরিচয় করে দিতে পারবো, অনুগত বিরোধী দল। তখন এই লর্ড ডাফরিনের সমর্থনে অ্যালান অক্টোভিয়ান হিউম, তার নাম হচ্ছে অ্যালান অক্টোভিয়ান হিউম, সে হচ্ছে ব্রিটিশের সাবেক আইসিএস অফিসার, মানে সে একজন ব্রিটিশ নাগরিক, সে ভারতীয় উপমহাদেশে বিসিএস ক্যাডারেরই বলেন, আইসিএস অফিসার। তাহলে এই যে ভারতীয় জাতীয় কংগ্রেসের উদ্যোক্তা, মানে যে প্রতিষ্ঠা করছে ভারতীয় জাতীয় কংগ্রেস যেটা এখন যে ইন্ডিয়াতে আছে, এইটা যে প্রতিষ্ঠা করছে তার নাম হচ্ছে, সে একজন আইসিএস অফিসার, তার নাম হচ্ছে অ্যালান অক্টোভিয়ান হিউম। এই অ্যালান অক্টোভিয়ান হিউম তার এবং তাকে সমর্থন করছে, এটার পিছনে যে ছিল কলকাঠি নার্সে বড়লাট ডাফরিন। তাহলে উদ্দেশ্য ছিল কি, একটা এমন একটা প্রতিষ্ঠান থাকবে যেটা তাদের অনুগত বিরোধী দল থাকবে। কিন্তু আমরা দেখলাম তাদের যেই এই যে সিদ্ধান্তটা বা তাদের এই কৌশলটা, সেটা কিন্তু ফেল মারছে। কারণ হচ্ছে ভারতের স্বাধীনতার জন্য যে প্রাচীন দলটা আন্দোলন করছে সেটাই হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। এই কংগ্রেস কিন্তু আর পরে কি অনুগত বিরোধী দল থাকে নাই, তারা কিন্তু বলছে না, আমরা জনগণের কণ্ঠে তারা কণ্ঠ মিলাইয়া তারা ভারতের স্বাধীনতার সংগ্রামের নেতৃত্ব দানকারী একটা দল। তো এই হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। এটা ইংরেজরাই তৈরি করছে অনুগত বিরোধী দলের মতো করে বানানোর জন্য, কিন্তু আসলে তাদের এই প্ল্যানটা ফেল করছে। তো এখন ইলবার্ট আইনের বিরুদ্ধে কারা ছিল? অ্যাংলো ইন্ডিয়ান। তাহলে ইলবার্ট আইনের বিরুদ্ধে যারা ছিল তারা ছিল অ্যাংলো ইন্ডিয়ান। এখন অ্যাংলো ইন্ডিয়ান মানে কি? অ্যাংলো ইন্ডিয়ান হচ্ছে যেই সন্তান, যার বাবা হচ্ছে ইংরেজ, মা হচ্ছে ইন্ডিয়ান, বাবা ইংরেজ মা ইন্ডিয়ান, এদেরকে বলা হয় অ্যাংলো ইন্ডিয়ান। তখন এরা এগুলো মদ খাইতো আর হাঁটতো, বিড়ি সিগারেট খাইতো, আর ওরা বলতো আমরা তোদের মতো হকিনি নাকি, আমরা ইন্ডিয়ান না, আমরা হচ্ছে ইংল্যান্ডের, ওই যে বাপ ইংল্যান্ডের, এই জন্য বলতো আমরা হলাম ইংল্যান্ডের। তো এই চিন্তা করে ওদের বিচারও কিন্তু ভারতীয় বিচারকরা করতে পারতো না, তো ওরা এবার যা মনে করে তা করতো এখানে। তো এবার লর্ড রিপন দেখতেছে না, এই অ্যাংলো ইন্ডিয়ান এদের জ্বালাইতে থাকা যাচ্ছে না, তখন এখানে ইলবার্ট আইন প্রণয়ন করছে, যে ইলবার্ট আইনের বিরোধিতা করছে এই অ্যাংলো ইন্ডিয়ানরা, বুঝছেন? প্রতিবাদের কারণে ভারতীয় জাতীয়তাবাদের নেতার উদ্যোগে আপনার